আমি এই প্রথম ফরিদপুর জেলে আসলাম। হাসপাতালটা দোতলা। একতলার একটা রুমে আমি একাকী থাকব। অন্য রুমগুলিতে রোগীরা আছে, বারান্দা আছে, বাইরে বসতে পারবো, এটাই আমার ভালো লাগলো। নিজের জেলা, কিছু কিছু চেনাশোনা লোক আছে। আমাকে একটা ফালতু দিয়েছিল আমার খেদমত করার জন্য। আমার খাবার আসবে রাজনৈতিক বন্দীদের ওয়ার্ড থেকে। তারা ৫-৬ জন আছেন শুনলাম। বই আমার কাছে যা আছে তাই সম্বল। খবরের কাগজ দিতে বললাম। হাসপাতালের সামনে সামান্য জায়গা ছিল, একটা ফুলের বাগানও ছিল। তাকে যাতে আরও ভালো করা যায় তার ভার নিলাম। সময় তো কাটাতে হবে। ভালোই লাগছিল। রাজনৈতিক বন্দীদের সাথে আমার দেখা হবার উপায় নাই। জেল বেশি বড় না হলেও তারা যেখানে থাকে সেখান থেকে দেখাশোনা হওয়ার উপায় নাই। আমি তখন নামাজ পড়তাম এবং কোরআন তেলাওয়াত করতাম রোজ। কোরআন শরীফের বাংলা তর্জমাও কয়েক খণ্ড ছিল আমার কাছে। ঢাকা জেলে শামসুল হক সাহেবের কাছ থেকে নিয়ে মওলানা মুহাম্মদ আলীর ইংরেজি তর্জমাও পড়েছি। জেলার সাহেব নিজে এসেই আমাকে জিজ্ঞাসা করলেন কোনো অসুবিধা হলে তাকে বলতে। দিনের বেলা জেলের ভিতর আমি ঘুমাতে চাই না, তবুও আজ ঘুমিয়ে পড়লাম, কারণ ক্লান্ত ছিলাম। বিকেলে ঘুম থেকে উঠে চা খেয়ে একটু হাঁটাচলা করলাম। সন্ধ্যার সময় তালা বন্ধ করে দিল। ৫ জন কয়েদি পাহারা থাকবে আমার কামরায় এবং ফালতু থাকবে আমার কাজকর্ম করার জন্য। কয়েদি পাহারাদাররা ২ ঘন্টা করে একজন পাহারা দিত কামরার ভিতর থেকে। সিপাহী বাইরের থেকে জিজ্ঞাসা করবে আর পাহারাদাররা চিৎকার করে বলবে জানলা বাতি ঠিক আছে, কয়জন কয়েদি আছে তাও বলবে। আমি বলেছিলাম চিৎকার করতে পারবেন না, সিপাহীরা জিজ্ঞাসা করলে আসতে বলবেন, আমার ঘুমের যেন অসুবিধা না হয়। আমার এখানে চিৎকার কম করলে কি হবে, অন্যান্য ওয়ার্ডে ভীষণ চিৎকার করে। ভাগ্য ভালো ওয়ার্ডগুলি দূরে ছিল, তা না হলে উপায় থাকতো না। আমাকে একা রাখা হতো শাস্তি দেওয়ার জন্য। কারাগারের অন্ধকার কামরায় একাকী থাকা যে কি কষ্টকর ভুক্তভোগী ছাড়া কেউ অনুভব করতে পারবে না। জেল কোডে আছে কোনো কয়েদিকে ৩ মাসের বেশি একাকী রাখা চলবে না। কোনো কয়েদি জেল আইন ভঙ্গ করলে অনেক সময় জেল কর্মচারীরা শাস্তি দিয়ে সেলের মধ্যে একাকী রাখে, কিন্তু ৩ মাসের বেশি রাখার হুকুম নাই। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু সময় হাঁটাচলা করে বারান্দায় বসে চা খাচ্ছিলাম। এমন সময় একজন আধাবুড়া কয়েদি, সেও হাসপাতালে ভর্তি আছে, আমার কাছে এলো এবং মাটিতে বসে পড়ল। আমি জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায়? বললেন বাড়ি গোপালগঞ্জ থানায়, ভ্যান্নাবাড়ি গ্রামে, নাম রহিম। আমি বললাম আপনার নামই রহিম মিয়া? রহিম মিয়া নামে তাকে সকলেই জানে। এত বড় ডাকাত গোপালগঞ্জ মহকুমায় আর পয়দা হয় নাই। তার নাম শুনলেই লোকে ভয় পেয়ে থাকত। রহিম মিয়া চুরি বেশি করত, তবে বাধা দিলে ডাকাতি করত। আমি জিজ্ঞাসা করলাম রহিম মিয়া, আপনি না আমাদের বাড়িতে চুরি করে সর্বস্ব নিয়ে এসেছিলেন? রহিম মিয়া কোনো কথা না বলে চুপ করে রইলেন অনেকক্ষণ। ১৯৩৮ থেকে ১৯৩৯ সালে আমার মা, বড় বোন এবং অন্যান্য বোনদের ১৬০০ ভরি সোনার গহনা এবং মার নগদ কয়েক হাজার টাকা চুরি হয়ে যায়। আব্বা তখন গোপালগঞ্জ ছিলেন। আমাদের বাড়ির ২-৪শত বছরের ইতিহাসে কোনোদিন চুরি হয় নাই, এই প্রথম চুরি। রহিম মিয়া আস্তে আস্তে বললেন, হ্যাঁ আমি চুরি করেছিলাম। আমি বললাম আমাদের বাড়িতেও সাহস করে এলেন কি করে? আমাদের ঘরে বন্দুক আছে, অনেক শরিকদের বাড়িতে বন্দুক আছে। এত বড় বাড়ি, কত লোক? সে বলল গ্রামের লোক এবং আপনাদের বাড়ির লোক সাথে ছিল। আমরা ২ দিন পরে খবর পেয়েছিলাম আমাদের এক প্রজা আমাদের গ্রামের মানুষ, অনেক দিন আমাদের বাড়িতে কাজ করেছে। সে তখন কেরায়া নৌকা চালাতো। তার নিজের নৌকায় রহিম ও তার দলকে নিয়ে আসে। চুরি হওয়ার ৩ দিন পরে সে আমাদের বাড়িতে এসে ঘটনার কথা স্বীকার করে। মালপত্র ধরা না পড়ার জন্য মামলায় কিছু হলো না। থানার এক দারোগাই কেস নষ্ট করেছিল। রহিমকে ধরতে পারলে গহনা কিছু পাওয়া যেত। অনেক দিন তাকে ধরতে পারে নাই। আব্বা লড়েছিলেন থানার দারোগার বিরুদ্ধে, সেজন্য দারোগা সাহেবের অনেক বিপদে পড়তে হয়েছিল। তখনকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট
দারোগার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছিলেন। রহিম বলতে লাগলো তার ইতিহাস। আজ অনেক দিন জেলে আছে। বলল, আপনাদের বাড়িতে চুরি করে যখন কিছু হলো না তখন ঘোষণা করলাম, লোকে বলে চোরের বাড়িতে দালান হয় না, আমি দালান দেব। দেশের লোক বুঝতে পারল। কিছুদিন পরে আর একটা ডাকাতি করতে গেলাম বাগেরহাটে, সেখানে ধরা পড়লাম। অনেক টাকা খরচ করে জামিন নিয়ে দেশে এলাম। তারপর আরেকটা ডাকাতি করতে গেলাম গোপালগঞ্জের উলপুর গ্রামের রায়চৌধুরীদের বাড়িতে। ডাকাতি করে ফিরবার পথে পুলিশ আমাকে গ্রেপ্তার করল। তাদের জানা ছিল আমি কোন পথে ফিরব। এ মামলাটায় জামিন নিলাম। তারপরে আবার ডাকাতি করতে গেলাম আর এক জায়গায়, সেখানেও ধরা পড়লাম, আর জামিন পেলাম না। সকল মামলা মিলে আমার 15-16 বছর জেল হয়েছে। পাকিস্তান হওয়ার পূর্বে দমদম জেলে ছিলাম, সেখান থেকে রাজশাহী, তারপর ফরিদপুর জেলে এসেছি। জানেন, জীবনে ডাকাতি বা চুরি করতে গিয়ে আমি ধরা পড়ি নাই, কিন্তু আপনাদের বাড়ি চুরি করার পর যেখানেই গেছি ধরা পড়েছি। জেলে বসে চিন্তা করে দেখলাম আপনাদের বাড়ি আমাদের পুণ্যস্থান ছিল, সেখানে হাত দিয়ে হাত জ্বলে গেছে। আপনার মার কাছে ক্ষমা চাইতে পারলে বোধহয় পাপমোচন হতো। আমি বললাম, রহিম মিয়া, আমার মা ও আব্বা বড় দুঃখ পেয়েছিলেন, কারণ আমাদের সর্বস্ব গেলেও কিছু হতো না, কিন্তু আমার বিধবা বড় বোনের গহনাই বেশি ছিল। সে একটা ছেলে ও একটা মেয়ে নিয়ে 19 বছর বয়সে বিধবা হয়েছিল। বলল, আর জীবনে চুরি করব না, আরও কয়েক বছর খাটতে হবে। শরীর ভেঙে গেছে। আমাকে অনুরোধ করলো কিছু দরকার হলে বলতে, কারণ তার গলায় খোকর আছে, তার মধ্যে সোনার গিনি রাখা আছে। আমি বললাম, কোনো প্রয়োজন নাই। মনে মনে বললাম, হ্যাঁ, সোনার গিনি থাকবে না তো থাকবে কি? 100 ভরির গহনা তো সোজা কথা না। আরও বলল, ফরিদপুর জেলের অনেককে কিনে রেখেছে, কেউ তাকে কিছু বলবে না। ভাবলাম কেন কিছু বলে না, বুঝতে আর বাকি নাই। রহিম মিয়া হাসপাতালে প্রায়ই ভর্তি হয়ে থাকত। শরীর স্বাস্থ্য খুব খারাপ হয়ে গিয়েছিল। সময় পেলেই আমার কাছে আসতো, সুখ দুঃখের অনেক কথাই বলতো। আমার মনে হচ্ছিল বোধহয় একটা পরিবর্তন এসেছে ওর মনে। জেলার ছিলেন সৈয়দ আহমদ সাহেব। তিনি সকল সময় আমার খোঁজখবর নিতেন। কোনো কিছুর অসুবিধা হলে বলতে অনুরোধ করতেন। যদিও সরকার কয়েদিদের দিয়ে ঘানি ঘুরিয়ে তেল করতে নিষেধ করেছেন, তথাপি ফরিদপুর জেলে এখনও ঘানি ঘুরিয়ে তেল করা হচ্ছিল। আমি জেলা সাহেবকে বললাম, এখনও আপনার জেলে মানুষ দিয়ে ঘানি ঘুরান? তিনি বললেন, কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। গরু কিনতে দিয়েছি। কয়েকদিনের মধ্যেই তিনি বন্ধ করে দিয়েছিলেন। ঢাকা ও ফরিদপুর জেলে অনেক বড় চোর ও দুর্ধর্ষ ডাকাতের সাথে আলাপ হয়েছে। কারো কারো গলার মধ্যে খোকর থাকে, তার মধ্যে লুকিয়ে টাকা, সোনার আংটি, গিনি রাখে। দরকার হলে সেগুলি দিয়ে জিনিসপত্র কিনে আনায়। একটু ভালোভাবে থাকার জন্য কিছু কিছু খরচও করে। আমার কাছে সিগারেটের কাগজও চেয়ে নিয়েছে অনেকে। একবার ঢাকায় এক কয়েদিকে বললাম, আমাকে খোকরের কেরামতি দেখালে কাগজ দিব, নতুবা কাগজ দিব না। বলল, দেখাবো আপনাকে, একটু দেরি করেন। সিপাহী একটু দূরে গেলে বমি করার ভান করল। তাতে একটা কাঁচা টাকা বের হয়ে আসলো। বললাম, হয়েছে, আর দরকার নাই, বুঝতে পেরেছি। 1 মাস পার হয়ে গেল। আবার গোপালগঞ্জ যাবার সময় হয়েছে। আমাকে সন্ধ্যার পূর্বে গোয়েন্দা বিভাগের একজন কর্মচারী আর বন্দুকধারী সিপাহীরা জেলগেট থেকে নিয়ে গেল। রাতে আমাকে পুলিশ লাইনে থাকতে হলো, কারণ ভোর 5টায় ট্যাক্সি ধরে ভাঙাই যেতে হবে। অত ভোরে জেল থেকে কয়েদি নেওয়া সম্ভবপর নয়। পুলিশ লাইনের পাশেই আমার এক বন্ধুর বাড়ি। তাকে খোঁজ দিলে সে আসলো আমার সাথে দেখা করতে। অনেকক্ষণ আলাপ করলাম। সে রাজনীতি করে না, তাই কেউ কিছু বলল না। রাতে পুলিশ লাইনের ক্লাবেই ঘুমালাম। খুব ভোরে ভাঙ্গায় রওনা করলাম। ভাঙ্গায় যেতে কয়েক ঘন্টা সময় লাগত। 2টা ফেরি নৌকা পার হতে হতো। রাস্তাও খুব খারাপ ছিল। আমার 2-1 আত্মীয় স্বজন উপস্থিত ছিল। তারাই খাবার বন্দোবস্ত করল। লঞ্চ বেশি দেরি করবে না। আমরা লঞ্চে উঠে বসলাম। সিন্ধিয়া ঘাটে বিকালে পৌঁছলাম। রাত এখানে কাটাতে হবে। আমি বললাম,
কি দরকার সিন্ধিয়া ঘাটে নেমে চলুন মাদারীপুর যাই, সেখান থেকেই তো রাত 11টায় জাহাজ ছাড়বে। ভোর রাতে সিন্ধিয়া ঘাট থেকে ওঠা বড় কষ্টকর। সিপাহীরা আপত্তি করল না, অনেক দূর উল্টা যেতে হয়। বিকালে মাদারীপুর পৌঁছলাম। জাহাজ ঘাটেই ছিল। আমি জাহাজে উঠে সকলের খাওয়ার কথা বাটলারকে বলে দিলাম। সিপাহীরা বলল, কেন এত খরচ করবেন, ঘাটেই হোটেল, জাহাজ ছাড়তে অনেক দেরি, এখানেই খেয়ে নিব। মাদারীপুর ঘাটে 5-6 ঘন্টা দেরি হবে। আমার আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবরা খবর পেল, অনেকে আসলো। কিছু সময় আলাপ করলাম, কে কেমন আছে। আমাকে অনেকগুলি মিষ্টি কিনে দিল। সকলকে খেতে দিতে বাটলারকে বললাম। রাত 11টায় জাহাজ ছাড়ল। আমি এখন স্বাধীন মানুষ, যদিও পুলিশ পাহারায়, তবু কম কিসে, বাইরের হাওয়া তো পাচ্ছি। সকাল 8টায় হরিদাসপুর স্টেশনে নেমে নৌকায় গোপালগঞ্জ পৌঁছলাম। সঙ্গের পুলিশদের আমাকে থানায় নিয়ে যেতে বললাম, তাহলে আমাকে রেখে যেখানে হয় তারা যেতে পারবে। গোপালগঞ্জ যেয়ে দেখি থানার ঘাটে আমাদের নৌকা। আব্বা, মা, রেনু, হাসিনা ও কামালকে নিয়ে হাজির। ঘাটেই দেখা হয়ে গেল। এরাও এইমাত্র বাড়ি থেকে এসে পৌঁছেছে। গোপালগঞ্জ থেকে আমার বাড়ি 14 মাইল দূরে। 1 বছর পরে আজ ওদের সাথে আমার দেখা। হাসিনা আমার গলা ধরল, আর ছাড়তে চায় না। কামাল আমার দিকে চেয়ে আছে, আমাকে চেনেও না আর বুঝতে পারে না আমি কে। মা কাঁদতে লাগলো। আব্বা মাকে ধমক দিলেন এবং কাঁদতে নিষেধ করলেন। আমি থানায় আসলাম। বাড়ির সকলে আমাদের গোপালগঞ্জের বাসায় উঠল। থানায় যেয়ে দেখি এক দারোগা সাহেব বদলি হয়ে গেছেন, তার বাড়িটা খালি আছে। আমাকে থাকবার অনুমতি দিল সেই বাড়িতে। তাড়াতাড়ি কোর্টে যেতে হবে। প্রস্তুত হয়ে কোর্টে রওনা করলাম। এবার রাস্তায় অনেক ভিড়। বহু গ্রাম থেকেও অনেক সহকর্মী ও সমর্থক আমাকে দেখতে এসেছে। কোর্টে হাজির হলাম। হাকিম সাহেব বেশি দেরি না করে সাক্ষ্য নিতে শুরু করলেন। পরের দিন আবার তারিখ রাখলেন। আমি আমার আইনজীবীকে বললাম অনুমতি নিতে, যাতে আমার মা, আব্বা, ছেলেমেয়েরা আমার সাথে থানায় সাক্ষাৎ করতে পারেন। তিনি অনুমতি দিলেন। গোপালগঞ্জের গোয়েন্দা বিভাগের কর্মচারী ও যিনি ফরিদপুর থেকে গিয়েছিলেন তারা আমাকে বললেন, বাইরের লোক দেখা করলে অসুবিধা হবে। আপনার আব্বা, মা, স্ত্রী ও ছেলেমেয়েরা দেখা করলে কোনো অসুবিধা হবে না। আমি আমাদের কর্মী ও অন্যান্য বন্ধুদের থানায় যেতে নিষেধ করলাম, কারণ এদের বিপদে ফেলে আমার লাভ কি। কোর্টেই তো দেখা হয়েছে সকলের সাথে। থানায় ফিরে এলাম এবং দারোগা সাহেবের বাড়িতেই আমার মালপত্র রাখা হলো। আব্বা, মা, রেনু খবর পেয়ে সেখানেই আসলেন। যে সমস্ত পুলিশ গার্ড এসেছে ফরিদপুর থেকে তারাই আমাকে পাহারা দেবে এবং মামলা শেষ হলে নিয়ে যাবে। আব্বা, মা ও ছেলেমেয়েরা কয়েক ঘন্টা রইল। কামাল কিছুতেই আমার কাছে আসলো না, দূর থেকে চেয়ে থাকে। ও বোধহয় ভাবত এ লোকটা কে। পরের দিন সকালবেলা আবার দেখা হলো। আমি কোর্ট থেকে ফিরে আসার পরেই আমাকে রওনা করতে হলো। বিকালবেলা সকলের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে সন্ধ্যার পরে সিন্ধিয়া ঘাটে পৌঁছলাম। রাত এখানেই কাটাতে হবে। রাতে ডাকবাংলোয় রইলাম। রাতটা ভালোভাবেই কেটেছিল। খাওয়া দাওয়া ভালো ছিল না, তবে বাড়ি থেকে কিছু খাবার দিয়েছিল। খুব সকালবেলা লঞ্চ ধরলাম। সিন্ধিয়া ঘাটেও কয়েকজন কর্মী দেখা করেছিল। লঞ্চ দেরি করে নাই বলে আজ সন্ধ্যার সময়ই ফরিদপুর পৌঁছাতে পেরেছি। আমাকে রাতেই জেলে পৌঁছে দিল। জেলে শুধু তালা আর চাবি। গেটে তালা, ওয়ার্ডে তালা, কামরায় তালা, বাইরে থেকে তালা দেওয়া ঘরে রাত কাটাতে হবে। এইভাবে মামলার জন্য 3-4 মাস আমাকে যাওয়া আসা করতে হলো ফরিদপুর থেকে গোপালগঞ্জ পর্যন্ত। প্রত্যেক তারিখেই আমার বাড়ির সকলের সাথে দেখা হয়েছে। ফরিদপুর থেকে গোপালগঞ্জ যাওয়া আসা খুবই কষ্টকর ছিল। তাই সরকারের কাছে আমি লিখলাম, আমাকে বরিশাল বা খুলনা জেলে রাখলে গোপালগঞ্জ যাওয়া আসার সুবিধা হবে। সোজা খুলনা বা বরিশাল থেকে জাহাজে উঠলে গোপালগঞ্জ যাওয়া যায়, কোনো জায়গায় ওঠানামা করতে হয় না। সরকার সেই মতো আদেশ দিল বরিশাল বা খুলনায় আমাকে রাখতে। কর্তৃপক্ষ আমাকে খুলনা জেলে পাঠিয়ে দিলেন। রাজবাড়ি যশোর হয়ে খুলনা যেতে হলো।
রাজবাড়ি যশোর হয়ে খুলনা যেতে হলো। খুলনা জেলে যেয়ে আমি অবাক হয়ে গেলাম। কোনো জায়গাই নাই, একটা মাত্র দালান। তার মধ্যেই কয়েদি ও হাজতি সকলকে একসঙ্গে রাখা হয়েছে। আমাকে কোথায় রাখবে? একটা সেল আছে, সেখানে ভীষণ প্রকৃতির কয়েদিদের রাখা হয়। জেলার সাহেব আমাকে নিয়ে গেলেন ভিতরে। বললেন, দেখুন অবস্থা, কোথায় রাখবো আপনাকে? ছোট জেল। আমি আবার রাজনৈতিক বন্দী হয়ে গেছি। সাজা আমার খাটা হয়ে গেছে। মাত্র 3 মাস জেল দিয়েছেন। অন্য কোনো রাজনৈতিক বন্দীও এ জেলে নাই। আশ্চর্য হয়ে গেলাম। কর্তৃপক্ষ আমাকে পাঠালো কেমন করে এখানে? বোধহয় 6টা সেল। সেলগুলির সামনে 14 ফিট দেওয়াল, একদিকে ফাঁসির ঘর, অন্যদিকে 32খানা পায়খানা। সমস্ত কয়েদিরা ওইখানেই পায়খানা করে। যে 3-4 হাত জায়গা আছে সামনে, সেখানেও দাঁড়াবার উপায় নাই দুর্গন্ধে। খাবারেরও কোনো আলাদা ব্যবস্থা করা যাবে না, কারণ উপায় নাই। একটা সেলে আমাকে রাখা হলো, আর হাসপাতাল থেকে ভাত তরকারি দিবে, তাই খেতে হবে, রোগীরা যা খায়। বাড়ি থেকে কিছু চিড়া মুড়ি বিস্কুট আমাকে দিয়েছিল, তাই আমাকে খেয়ে বাঁচতে হবে। আমার জীবনটা অতিষ্ঠ হয়ে উঠল। আমি জেলার সাহেবকে বললাম, আপনি লেখেন ওপরে, এখানে জায়গা নাই, আমার এখানে থাকা চলবে না, আর যদি রাখতে হয় থাকার ভালো ব্যবস্থা করতে হবে। কয়েকদিনের মধ্যে আবার মামলার তারিখ। জাহাজে উঠে ঘুমিয়ে পড়লাম। ভোরে গোপালগঞ্জ পৌঁছে দিবে। এই কয়েকদিনের মধ্যেই আমার শরীর অনেকটা খারাপ হয়ে গেছে। একদিন আমাকে জেল অফিসে ডেকে পাঠানো হলো। সিভিল সার্জনরা জেলা জেলের এক্স অফিসিও সুপারিনটেন্ডেন্ট। এখন খুলনায় মোহাম্মদ হোসেন সাহেব সিভিল সার্জন। তিনি জেল পরিদর্শন করতে এসে আমার কথা শুনে আমাকে অফিসে নিয়ে যেতে বললেন। আমি যেয়ে দেখি তিনি বসে আছেন। আমাকে বসতে বললেন তার কাছে। আমি বসবার সাথে সাথে জিজ্ঞাসা করলেন, আপনি কেন জেল খাটছেন? আমিও উত্তর দিলাম, ক্ষমতা দখল করার জন্য। তিনি আমার মুখের দিকে অনেকক্ষণ চেয়ে রইলেন। তারপর বললেন, ক্ষমতা দখল করে কি করবেন? বললাম, যদি পারি দেশের জনগণের জন্য কিছু করব। ক্ষমতায় না যেয়ে কি তা করা যায়? তিনি আমাকে বললেন, বহুদিন জেলের সাথে আমার সম্পর্ক রয়েছে। অনেক রাজবন্দীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, অনেকের সাথে আলাপ হয়েছে। এভাবে কেউ আমাকে উত্তর দেয় নাই, যেভাবে আপনি উত্তর দিলেন। সকলের ওই একই কথা, জনগণের উপকারের জন্য জেল খাটছে, দেশের খেদমত করছি। অত্যাচার সহ্য করতে পারছি না বলে প্রতিবাদ করেছি, তাই জেলে এসেছি। কিন্তু আপনি সোজা কথা বললেন, তাই আপনাকে ধন্যবাদ দিলাম। তারপরে আমার সুবিধা অসুবিধার কথা আলোচনা হলো। তিনি আমাকে বললেন যে তিনিও উপরের কর্মকর্তাদের কাছে রাজবন্দীদের অসুবিধার কথা লিখেছেন, শীঘ্রই উত্তর পাবার আশা করেন। আমার অনেক কষ্ট হচ্ছে, তাও বললেন। জেল অফিসের পিছনে সামান্য জায়গা ছিল। বিকালে ওখানে আমি হাঁটাচলা করতাম। জেলার সাহেব হুকুম দিয়েছিলেন। এই অন্ধকূপের মধ্যে থাকা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছিল। জানালা নাই, কেবলমাত্র একটা দরজা, তার সামনেও আবার দেয়াল দিয়ে ঘেরা। রাজশাহীর একজন সিপাহীর ডিউটি প্রায়ই এখানে পড়তো। চমৎকার গান গাইতো। সে আসলেই তার গান শুনতাম।